একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো। তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস বা শিল্প সংস্কৃতির ইতিহাস থেকে প্রথম যে অংশগুলো রয়েছে তার মধ্যে চর্যাপদ একটি উল্লেখযোগ্য বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে তোমাদের পড়তে হয়। তার থেকে তোমাদের অ্যান্সার বা নোটস আকারে আমি তোমাদের তা জানিয়ে দেব। এক্ষেত্রে তোমাদের চর্যাপদ থেকে 5 নম্বরের প্রশ্ন আসতে পারে, কিন্তু চর্যাপদ থেকে সমস্ত প্রশ্নগুলো কভার করার ক্ষেত্রে এক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে, যাতে তোমাদের চর্যাপদ থেকে যে কোনো প্রশ্ন আসলেই তোমরা লিখতে পারো, সেই হিসেবে দেওয়া হয়েছে নোটস আকারে। তো তোমরা জেনে নাও। সেই সঙ্গে ভালো লাগলে লাইক দিতে ভুলো না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো অবশ্যই। তো আজকে তোমাদের জানাবো চর্যাপদের পুঁথি কে আবিষ্কার করেন, আনুমানিক কোন সময় চর্যাপদগুলো রচিত হয়, সন্ধ্যা ভাষা বলিতে কী বোঝো, চর্যাপদের সাহিত্যমূল্য সংক্ষেপে লেখো, চর্যাপদগুলো সমাজ জীবনে যে প্রতিফলন ঘটেছে তা লেখো, বাংলা সাহিত্যের ইতিহাসে এই গ্রন্থের গুরুত্ব কোথায়। তো তোমাদের প্রশ্ন থাকতে পারে, একটি শর্ট প্রশ্ন দেওয়া হতে পারে, বা সন্ধ্যা ভাষা বলতে কী বোঝো এইভাবে জিজ্ঞাসা করে হয় সাহিত্যমূল্য থাকতে পারে, নাহলে সমাজ জীবনের প্রতিফলন বা সমাজচিত্র দেয়া হতে পারে, কিংবা বাংলা সাহিত্যে চর্যাপদের গুরুত্ব বা এই গ্রন্থের গুরুত্ব কতখানি তা তোমাদের কাছে জানতে চাওয়া হতে পারে। সেই হিসেবে সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো কভার করা হয়েছে, তোমরা জেনে নাও। তাই ভিডিওটি একটু বড় হতে পারে, একটু ধৈর্য সহকারে দেখে নিও। তো প্রথম তোমরা লিখবে যে জানতে চাচ্ছি চর্যাপদের পুঁথি কে আবিষ্কার করেন। চর্যাপদের আবিষ্কারক। বাংলা সাহিত্যের আদি যুগের সার্থক নিদর্শন চর্যাপদ। বৌদ্ধ সহজিয়াদের সাধন তত্ত্ব সাধন কেন্দ্রিক প্রণালী হল চর্যাপদ। মহামহোপাধ্যায় পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপাল রাজদরবার থেকে 1907 সালে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন। কেউ যদি বা তোমরা যদি অনেকেই নেপাল রাজদরবার থেকে 1907 সালে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন মহামহোপাধ্যায় পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী, এটিও লিখলে 1 নম্বর পেয়ে যাবে। তবুও রচনাধর্মী প্রশ্নের ক্ষেত্রে একটু ভালো করে উত্তরগুলো সাজিয়ে দেওয়া হয়েছে। এরপর চর্যাপদের রচনাকাল। তো এক্ষেত্রে তোমরা এইভাবে লিখবে, বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদের রচনাকাল নিয়ে সমালোচকদের মধ্যে মতভেদ পাওয়া যায়। বেশিরভাগ ভাষাতাত্ত্বিকের মতানুযায়ী বলা যায় চর্যাপদের রচনাকাল 10ম শতাব্দীর মধ্যভাগ থেকে দ্বাদশ শতাব্দীর শেষভাগ পর্যন্ত। এরপর চর্যাপদের ভাষা বা চর্যাপদের ভাষাকে কেন সন্ধ্যা ভাষা বলা হয়, এরকমও প্রশ্ন তোমাদের দেওয়া হতে পারে। তো উত্তরটি জেনে নাও। চর্যাপদের ভাষা হলো সংকেতের ভাষা, সেজন্য আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় জানিয়েছেন সন্ধ্যা ভাষা। তিনি বলেছেন, ইনভাইটেড কমার মধ্যে লিখবে, কারণ আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী তিনি এটি বলেছিলেন। সহজিয়া ধর্মের সকল বই সন্ধ্যা ভাষায় লেখা। সন্ধ্যা ভাষার মানে আলো আধারী ভাষা। কতক আলো কতক অন্ধকার, খানিক বোঝা যায় খানিকটা বোঝা যায় না। এরপর ওই অংশে তোমাদের লিখতে হবে চর্যাপদের ভাষা সন্ধ্যা বেলার আলো আধারির মতো অর্ধেক স্পষ্ট অর্ধেক অস্পষ্ট হয় সন্ধ্যা ভাষা বলা হয়। অন্যদিকে বিদুশেখর শাস্ত্রী এবং প্রবোধচন্দ্র বাগচি মহাশয় চর্যাপদী ভাষাকে সন্ধ্যা ভাষা নাম বলে সন্ধ্যা বলে উল্লেখ করেছেন। তারা মনে করেন সন্ধ্যা অর্থাৎ সম্যক ধ্যান, এর মধ্য দিয়ে চর্যাপদের পাঠোদ্ধার করা সম্ভব। সন্ধ্যা ভাষা হল রহস্যময়, অর্থজ্ঞাপক। চর্যার আক্ষরিক ও ভিতরের অর্থ ভিন্ন বলে সন্ধ্যা ভাষা যেমন হরিণী, জ্ঞানমুদ্রা, বোধি, মহামুদ্রা, সিদ্ধি, শবরী, দেবী, নৈরাত্য ইত্যাদি বোঝানো হয়। এরপর আমরা পরের যে অ্যান্সারটি যা হয়েছে তা জানবো। চর্যাপদের সাহিত্যমূল্য, খুবই একটি ভালো প্রশ্ন। এইভাবে তোমাদের জানতে চাওয়া হতে পারে চর্যাপদের সাহিত্যমূল্য সংক্ষেপে লেখো, বা চর্যাপদের সাহিত্যমূল্য কতখানি তা বিভিন্ন উদাহরণ সহযোগ লেখো। তোমাদের সাহিত্যমূল্যটি সাজিয়ে দেওয়া হয়েছে, তোমরা জেনে নাও। সাহিত্য হলো জীবনবেদ ভূমিকা অংশ হিসেবে দেওয়া হয়েছে। মানুষের জীবনের সুখ দুঃখ আশা নিরাশার কাহিনী নিয়ে সাহিত্য লেখা হয়। চর্যাপদের বিষয়বস্তু ধর্মকেন্দ্রিক। সহজিয়াপন্থী বৌদ্ধ সাধকেরা তাদের সাধনার গূঢ়তত্ত্বকে লৌকিক জীবনের নানান চিত্র সাংকেতিকতায় চর্যাপদে তুলে ধরেছেন। এই জন্য চর্যাপদে ধর্ম বিষয়ক ভাবনা যেমন উঠে এসেছে, তেমনি এর মধ্যে সাহিত্যের মূল্য পাওয়া যায়। এরপর তোমাদের লিখতে হবে বা উত্তরটি এগিয়ে নিয়ে যেতে হবে। বৌদ্ধ সহজিয়া সাধকদের বহু বিচিত্র অভিজ্ঞতার প্রতিফলন চর্যাপদে পাওয়া যায়, যা সাহিত্য মূল্যে বা মানবিক আবেদনে
এবং প্রাকৃতিক দৃশ্যপটে ভরা। চর্যাপদে খরস্রোতা নদীর দৃশ্য দেখা যায়। চাটিল পাত লিখেছেন। এরপর ভবনী গহন গম্ভীর ব্যঙ্গে বাহি দুয়ন্তে চিখিল মাঝে ন থাই ধর্মার্থে চাটিল সাংকম গাড়ই গড়ই পারগামী লো নির্ভর তরই। এগুলো বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হওয়ার সূত্রে ভাষাগুলো তখনও ঠিকঠাক বাংলা ভাষা গড়ে ওঠেনি, তাই এই ভাষাগুলো এই রকম। তো অর্থাৎ এখানে এর অংশটি দেওয়া হয়েছে। তবে তোমাদের পরীক্ষার লেখার ক্ষেত্রে যদি সময় অভাব হয় তাহলে এর অর্থটি লেখার দরকার নেই, কারণ এটি তোমাদের যাতে মনে রাখতে পারো বা বোঝার সুবিধা হয় সেই জন্য আমি এখানে বাংলাটি দিয়ে দিয়েছি। ভবনদী গভীর ও প্রবল বেগে প্রবাহিত হচ্ছে, নদীর তীর কদমার্ত পিচ্ছিল, ধর্মের জন্য চাটিল নদীর ওপরে, অর্থাৎ চাটিল পাদ এটি লিখেছেন। চাটিল নদীর ওপরে সাঁকো তৈরি করেছেন, পরপারে যাবার ইচ্ছুক যাত্রীরা সেই সাঁকো বা সেতুর উপর দিয়ে যেতে পারেন। এরপর চর্যাকারদের মতানুযায়ী সুষুম্না হলো সহজ সুন্দরী। এই সুষুম্নাকে তারা যোগিনী, ডম্বী, শবরী প্রভৃতি হিসেবে লক্ষ্য করেছেন। এতে রোমান্টিক প্রণয় ও জীবনাভোগের চিত্র দেখা যায়। শবরপাদের 28 নম্বর পদটি পাওয়া যায়। তোমাদের পাঠ্য যে বইটি দেওয়া হয়েছে স্কুল থেকে তাতে কিন্তু এটি রয়েছে। যাই হোক, উঁচা উঁচা পাবত তহি বসই শবরী বালি মরঙ্গি পিচ্ছ পরহীন শবরী গিবত গঞ্জরি মালি। অর্থাৎ উঁচু উঁচু পাহাড়ে শবরী বালিকা বাস করে, শবরী ময়ূরপুচ্ছ পড়েছে, তার গলায় রয়েছে গুঞ্জ ফুলের মালা। দেহ অনুরাগের অনুভূতির পরিচয় পাওয়া যায় চর্যাপদের। গুণ্ডরীপাদের পদে রয়েছে জয়িনী তহি বিনু ক্ষণহি ন জীবমি তোমুহ চুম্বি কমল রস পিবমি। অর্থাৎ যোগিনী, আমি তোমাকে ছাড়া সামান্য সময় কাটাতে পারছি না, বাঁচব না, এবং আমি তোমার মুখচুম্বন করে কমল রস পান করব। এরপর আমরা পরবর্তী অংশগুলোতে চলে আসব। নিম্ন শ্রেণীর সাধারণ মানুষদের জীবনের পরিচয় চর্যাকারেরা আন্তরিকতায় তুলে ধরেছেন। ঢ্যান পাদের পদে পাওয়া যায় টালত মোর ঘর নাই পরবেশী, হাঁড়িত ভাত নাই নীতি আবেশী। অর্থাৎ টিলার উপরে আমার ঘর, কোনো প্রতিবেশী নেই, হাঁড়িতে ভাত না থাকলেও নিত্য অতিথির আনাগোনা। এরপর শেষ অংশটি তোমাদের লিখে নিতে হবে এই সাহিত্য মূল্য হিসেবে বা উত্তরের ক্ষেত্রে। চর্যাপদগুলোর নিরিখে বলা যায় কাব্যমূল্যে উৎকৃষ্ট মানের না হলেও এর মধ্যে ধর্মতত্ত্বের বাইরে কাব্যরসেরও পরিচয় পাওয়া যায়। এরপর চর্যাপদের সমাজচিত্র বা চর্যাপদের সমাজ জীবনের যে পরিচয় পাওয়া যায় তা লেখো। এই প্রশ্নের অ্যান্সারের উত্তরটি বা উত্তরটি তোমরা জেনে নাও। চর্যাকারেরা ছিলেন সাধক ও কবি। কোনো বিশুদ্ধ সাহিত্য সৃষ্টির জন্য চর্যাপদ না লেখা হলেও এতে কবিরা সমাজ জীবনের বাস্তব চিত্রকে উপেক্ষা করেননি, তাই চর্যাপদের তৎকালীন সমাজ জীবনের নানা পরিচয় পাওয়া যায়। সমাজ বিন্যাস পয়েন্টের মধ্যে রয়েছে দেখে নাও। চর্যাপদে বর্ণাশ্রম প্রথা ও অস্পৃশ্যতা দেখা যায়। উঁচু অভিজাত শ্রেণী নিম্ন শ্রেণী লোকেদের ঘৃণা অবজ্ঞা করতেন। ডোম, শবর, চণ্ডাল জাতির লোকেরা নগরের বাইরে পর্বতময় পরিবেশে বাস করতেন। কৃষ্ণ বা কাহ্নপাদ লিখেছেন, নগর বাহিরি রে ডম্বি তোহরি কুড়িয়া ছই ছই যাস বাম্ভ নাড়িয়া। অর্থাৎ নগরের বাহিরে ডম্বি তোমার কুঁড়ে ঘর, নেড়ে ব্রাহ্মণরা তাদের সংস্পর্শে এড়িয়ে যান। জীবিকা এই অংশের মধ্যে রয়েছে, জেনে নাও এই পয়েন্টের মধ্যে। চর্যাপদের পদগুলোতে চাষি, বেত, ধীবর, শবর প্রভৃতি নানা পেশাকে গ্রহণ করা মানুষদের কথা পাওয়া যায়। ডোমদের ঝুড়িকুলা প্রভৃতি তৈরি করা, মাছ ধরা, পশু শিকার, নৌকা পারাপার, তাঁত বোনা প্রভৃতি কাজকর্ম করে মানুষেরা জীবিকা নির্বাহ করত। এরপর জীবনযাপন এই হেডিংয়ে বা এই পয়েন্টের মধ্যে দেয়া হয়েছে, তোমরা জেনে নাও। চর্যার সমাজ জীবন ছিল একান্নবর্তী পরিবার। এই সময়ে শ্বশুর, শাশুড়ি, ননদ ও পুত্রবধূদের সঙ্গে নিয়েছিল এক বিরাট পরিবার। নিম্ন শ্রেণীর লোকেদের নৈতিক শিথিলতাও দেখা যায় সমাজ জীবন যাপনের ক্ষেত্রে। এরপর পরবর্তী অংশগুলো জেনে নাও। আমোদ প্রমোদ। চর্যার সমকালীন সময়ে বাঙালিরা অবসর সময়ে খেলাধুলা করত। জনপ্রিয় খেলা ছিল দাবা। বাঙালিদের নৃত্যগীত ও নাটকের প্রতি আকর্ষণ ছিল। সাধারণত মেয়েরা গান করত ও পুরুষরা গাইত বা গান
গাইতো তারা বুদ্ধ নাটকের অভিনয় চর্যাপদে লক্ষ্য করা যায়। নাচন্তি বাজল গান্তি দেবী বুদ্ধ নাটক বিষমা হই, অর্থাৎ বর্যাচার্য নাচছেন, দেবী গান করছেন, বুদ্ধ নাটক অভিনয় করছেন। আবারও তোমাদের বলবো, তোমাদের সুবিধার জন্য বা এই বিষয়টি বুঝতে পারো সেই জন্য এখানে বাংলাটি দেয়া হয়েছে। যদি সময়ের অভাব হয় পরীক্ষার খাতায় এই বাংলাটি নাও লিখতে পারো। নানা ধর্ম সম্প্রদায় চর্চার যুগে ব্রাহ্মণ সন্ন্যাসী, জৈন সন্ন্যাসী, কাপালিক, তান্ত্রিক প্রভৃতি বিবিধ ধর্ম সম্প্রদায়ের কথা পাওয়া যায় বা লোকেদের পরিচয় পাওয়া যায়। তবে সিদ্ধাচার্যেরা ব্রাহ্মণ ও জৈনদের কটাক্ষ করেছেন তাদের নানান লেখনীতে। এরপর খাদ্য, সে যুগে খাদ্য হিসেবে উল্লেখ পাওয়া যায় ভাত, দুধ, মাছ, মধু, লাউ, মাংস, তেঁতুল প্রভৃতি নিত্য ব্যবহার্য জিনিস। এই সময় দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিসপত্র হিসেবে হাঁড়ি, ঘড়া, পেটা, গাড়ু, কুঠার, খন্তা, টাঙ্গি, খাত, পিঁড়ি, মাদুরের উল্লেখ পাওয়া যায়। তো এরপর অলঙ্কার, এই যুগে কঙ্কন, মুক্তাহার, কর্ণকুণ্ডল, নূপুর প্রভৃতি বা ইত্যাদির ব্যবহার ছিল। এই গহনাগুলো সোনার বা রূপোর হতো। এই সোনা ও রূপোর উল্লেখ আছে এমন একটি চর্যার পদ, সোনে ভরিতি করুণা নাবি, রূপা থই নাহি ঠাবি, সোনায় নৌকা ভরে গেছে, রূপা রাখার জায়গা নেই ইত্যাদি চর্যার পদকর্তারা জানিয়েছেন। এরপর সতর্কতামূলক প্রয়োজনীয় ব্যবস্থা, চর্যার যুগে চুরি ও ডাকাতি হতো। এই জন্য চুরি ডাকাতি বন্ধ করার জন্য তালাচাবির যেমন ব্যবহার করা হয় তেমনি প্রহরী ও কোটাল নিয়োগের ব্যবস্থা করা হয়। এরপর যে পরবর্তী অংশটি রয়েছে বা যেগুলো বাকি রয়েছে আমরা এই চর্যাপদ থেকে তাও জেনে নেব। এরপর উপসংহারটি রয়েছে, জেনে নাও যে চর্যাপদের যে সমাজচিত্র হিসেবে দেওয়া হয়েছে। চর্যাকারদের বিষয়বস্তু আধ্যাত্মিক হলেও সমাজ জীবনবোধের পরিচয় পাওয়া যায়। এই দিক থেকে এর সামাজিক মূল্য যথেষ্ট। এরপর বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদের গুরুত্ব, তো এই গুরুত্ব হিসেবেও তোমাদের আলাদা হিসেবে সমাজচিত্র কিংবা সাহিত্যমূল্য না দিয়ে গুরুত্ব দেয়া হতে পারে। সেক্ষেত্রে জেনে নাও, বৌদ্ধ সহজিয়া সাধকদের রচিত চর্যাপদ ভাষাতাত্ত্বিক, ঐতিহাসিক, সামাজিক, কাব্যিক প্রভৃতি নানামাত্রিক হিসেবে বাংলা সাহিত্যে খুবই গুরুত্ব রয়েছে। এর বিভিন্ন তাৎপর্যমণ্ডিত গুরুত্বগুলো নিম্নরূপ বা সেগুলো হলো, একে রয়েছে চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন, নব্য ভারতীয় আর্য ভাষার প্রথম ভাষা বৈশিষ্ট্য আমরা চর্যাপদ থেকে জানতে পারি। এরপর চর্যাপদে প্রায় 1000 বছরের পূর্বে সমাজ জীবনের পরিচয় পাওয়া যায়। তৎকালীন সামাজিক ও রাষ্ট্রিক উপাদান চর্যাপদ থেকে জানা যায়। এরপর চর্যার সমকালীন লোকজীবনের নানা তথ্য চর্যাপদ থেকে আমরা পেয়ে যাই। চর্যা সমকালীন যে যুগ, তাই আমরা সমাজচিত্র হিসেবে যেটি জানলাম। এরপর বৌদ্ধ সাধকদের লেখনী এই চর্যাপদে বৌদ্ধদের জীবনচর্চার বাস্তব দিক চর্যাপদ থেকেগুলোতে পাওয়া যায়। এরপর প্রাচীন বাংলার কাব্যিক মূল্য এই গ্রন্থে পাওয়া যায়। বাংলা সাহিত্যে গীতিকবিতার প্রথম প্রকাশ চর্যাপদে বা চর্যাপদ। পরবর্তী বাংলা সাহিত্যে মঙ্গলকাব্য, বৈষ্ণব পদাবলী, বাউল গান, নাথ সাহিত্যে চর্যাপদের প্রভাব লক্ষ্য করা যায়। এরপর সর্বশেষ যে গুরুত্ব 8 নম্বর রয়েছে, জেনে নাও, মধ্যযুগে বাংলা সাহিত্যে চর্যাপদের ছন্দ হলো মাত্রা ছন্দের পূর্বরূপ। এরপর উপসংহার হিসেবে জেনে নাও যে বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদের গুরুত্ব কতখানি। সর্বোপরি চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শনের পাশাপাশি তৎকালীন সামাজিক রাষ্ট্রিক চিত্রে, ধর্ম বিবর্তনে, অধ্যাত্ম সঙ্গীতের প্রকাশে পরবর্তী বাংলা সাহিত্যের প্রভাবের দিক থেকে এই গ্রন্থের গুরুত্ব যথেষ্ট। তো এই ছিল প্রিয় বন্ধুরা তোমাদের বাংলা শিল্প সংস্কৃতি ইতিহাস বা বাংলা সাহিত্যের ইতিহাস থেকে চর্যাপদ থেকে নোটস বা উত্তর জানিয়ে দিলাম। এই প্রশ্নগুলো তোমরা চর্যাপদ থেকে তৈরি করে নাও। অবশ্যই যে কোনো প্রশ্ন আসবে তোমরা লিখতে পারবে, আর এই প্রশ্নগুলোর উপরই চর্যাপদ থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। তো এই চ্যানেলে যারা নতুন কিংবা প্রথম চ্যানেল, ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন প্রেস করো। তোমাদের উদ্দেশ্যে জানাবো, এই চ্যানেলে তোমাদের পাঠ্য বাংলা বিষয়ের বিষয়ধর্মী আলোচনা, প্রশ্ন উত্তর, নোটস ইতিমধ্যে দেওয়া হয়েছে। সেগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ক্লাস 11 বেঙ্গলি এই প্লে লিস্টটি ক্লিক করে প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে নিতে পারো। আজ ভালো থেকো। এই পর্যন্ত আবারও তোমাদের বাংলা বিষয়ের কোনো টপিক নিয়ে চলে আসছি। ধন্যবাদ।